শুধু ফ্যাসিস্ট আইকন চলে গেছে তার দিকে বারবার তাকাচ্ছি। এই ফ্যাসিবাদকে যারা খাইয়ে দিয়ে বড় করলো তাদের ব্যাপারে কি আমরা কথা বলছি? বাংলাদেশের মিডিয়া হাউসগুলোতে বর্তমানে একটা দুটো মিডিয়া হাউসে শুধু শীর্ষস্থানীয় ব্যক্তি ছাড়া আর কোনো কি পরিবর্তন হয়েছে? একটি গণতান্ত্রিক সমাজে সংবাদ মাধ্যম শুধু খবর পরিবেশনের মাধ্যম নয়, এটি ক্ষমতার জবাবদিহির প্রধান হাতিয়ার। কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক বছরগুলোতে প্রশ্ন উঠেছে, সংবাদ মাধ্যম কি স্বাধীনভাবে কাজ করতে পারছে, নাকি রাজনৈতিক চাপ, অর্থনৈতিক স্বার্থ ও ভয়ের সংস্কৃতির কারণে সেলফ সেন্সরশিপ বা নিজেরাই নিজেদের নিয়ন্ত্রণ করছে? বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গণমাধ্যমের ভূমিকা নিয়ে উঠেছে নানান অভিযোগ। আজকের অনুসন্ধান সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের সেই জটিল বাস্তবতা নিয়ে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সংবাদ কাভারেজ নিয়ে গণমাধ্যমের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ সামনে এসেছে। মিডিয়া ওয়াচের বিশ্লেষণে দেখা গেছে, নির্বাচনী প্রচারণার খবরে বিএনপিকে তুলনামূলক বেশি গুরুত্ব দেওয়া হলেও জামাতি ইসলামীর খবর ছিল সীমিত এবং স্বতন্ত্র প্রার্থীদের অনেক ক্ষেত্রেই পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। প্রশ্ন উঠছে, এই কাভারেজ কি সম্পাদকীয় সিদ্ধান্ত নাকি অদৃশ্য কোনো এজেন্ডার প্রতিফলন? গণমাধ্যম পর্যবেক্ষক প্রতিষ্ঠান মিডিয়া ওয়াচ বলছে, নির্বাচনের সময় অনেক গণমাধ্যম নিউজ ভ্যালুর বদলে রাজনৈতিক সুবিধা ও ভবিষ্যৎ হিসাবকে গুরুত্ব দিচ্ছে। এর ফলে জনগণের সামনে উঠে আসছে না পূর্ণ চিত্র, যা একটি স্বাধীন নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকতার ভূমিকা নিয়ে কড়া মন্তব্য করেছেন। তিনি বলেছেন, গত 15 বছর সাংবাদিকদের একটি অংশ নিজেদের সুবিধার আশায় দালালি করেছে এবং স্বৈরাচারকে বৈধতা দেওয়ার বয়ান তৈরি করেছে। আপনি দালালি করবেন আর মানুষ ডকুমেন্টেড করবে না, এটা ভাবেন না। প্রত্যেকটা দালালি খুব ভালোভাবে ডকুমেন্টেড। শুধু পত্রিকা নয়, টকশো ও ইউটিউব প্ল্যাটফর্মেও রাজনৈতিক বয়ান তৈরির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, অর্থনৈতিক সুবিধা, প্লট কিংবা বড় অঙ্কের অর্থের বিনিময়ে সাংবাদিকতা বিক্রি হয়েছে। আপনাদের যখন দালাল বলা হয় আমার খুব দুঃখ লাগে, এবং বলবেই না কেন, যারা ছিল কয়েকদিন আগে আওয়ামী লীগের পক্ষে তারা হয়ে গেল সব এখন বিএনপির পক্ষে। এটা একটা অদ্ভুত ব্যাপার নাকি? এটা ম্যাজিক। এই ম্যাজিকে কেন আপনার পাল্লায় পড়েছেন? এই ম্যাজিকে আপনি পড়বেন না। এর ফলে সবচেয়ে বেশি চাপে পড়েছেন তরুণ সাংবাদিকরা। চাকরির অনিরাপত্তা, কম বেতন ও রাজনৈতিক ট্যাগিং তাদেরকে বাধ্য করছে নীরব আত্মনিয়ন্ত্রণে। অনেকেই বলছেন, কোনটা না বলাই নিরাপদ সেটাই এখন শেখা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, দেশে দীর্ঘদিন ধরেই একটি নির্দিষ্ট রাজনৈতিক বয়ান গণমাধ্যমে আধিপত্য বিস্তার করেছে। ফলে সরকার বদলালেও সেই বয়ান থেকেই যাচ্ছে। আমরা দেখছি যে গণমাধ্যমের মালিক এবং রাজনীতিবিদ একই পার্সন। তো সেরকম একটা ব্যবস্থায় তারা আসলে অনেকগুলো মিডিয়াকে আমরা দেখেছি গত 15-20 বছরে, এবং এখানে একটা হিসেব বলছে যে 2020 সালে একটা হিসেব বলছে যে বাংলাদেশে 45টি বেসরকারি টেলিভিশন এসছে, কিংবা 28টি FM রেডিও এসছে এবং 1248টি পত্রিকা এসছে এর মাঝে। কিন্তু আমরা গত মুভমেন্ট যদি দেখি, কিংবা আমরা যদি এই বিগত সরকার বা প্রতিটি সরকারকে দেখি, তাহলে আমরা দেখব যে সেখানে গণমানুষের কণ্ঠস্বর হিসাবে সেগুলো নিজেকে স্টাবলিশ করতে পারেনি। বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতা বলছেন, গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য। তবে যারা গুম, খুন ও দমনপীড়নের সাফাই গেয়েছে তাদের জবাবদিহি হওয়া প্রয়োজন। সংবাদ মাধ্যম যখন সত্য বলার সাহস হারায় তখন ফ্যাসিবাদ শক্তিশালী হয়, আর আত্মনিয়ন্ত্রণ বা সেলফ সেন্সরশিপ যখন স্বাভাবিক অভ্যাসে পরিণত হয় তখন ক্ষতিগ্রস্ত হয় পুরো সমাজ। সংবাদ মাধ্যমের স্বাধীনতা মানে কোনো সরকারের পক্ষে বা বিপক্ষে দাঁড়ানো নয়, এটি সত্যের পক্ষে দাঁড়ানোর সাহস। প্রশ্ন হলো, সে সাহস ফিরিয়ে আনবে কে?